রাত্রি আর আসিফ দুজন এক নোংরা খেলায় লিপ্ত। তাদের যেন দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। অন্যদিকে দরজায় নক করতে করতে এক পর্যায়ে প্রায় হয়রান হয়ে যায় শুভ। খুব জোরে একটা ধাক্কা দিতেই খুলে যায় দরজা। শুভ তড়িঘড়ি করে রুমের দিকে পা বাড়ায়, এটা দেখতে যে রাত্রি ঠিক আছে কিনা, কেননা রাত্রি তো কোনো সময় এত দেরি করে না দরজা খুলতে। এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উপরে উঠছে শুভ। হঠাৎ বেডরুম থেকে অশ্লীল আওয়াজ আসতে থাকে। সেটা শুনে শুভ রুমের দিকে উকি মারে। তারপর যা দেখে তা দেখে শুভর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শুভর মনে হলো তার পুরো দুনিয়াটা অন্ধকার। শুভ এখন দেখছে তার স্ত্রী তথা রাত্রি আশফাক চৌধুরীর, রাত্রির বাবার অফিসের ম্যানেজার আসিফের সাথে শারীরিক মিলনে ব্যস্ত। এতটাই ব্যস্ত যে শুভ যে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে সেটা খেয়ালই নেই তাদের। হঠাৎ রাত্রি শুভকে দেখতে পায় আর সাথে সাথে আসিফকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আসিফ বলতে থাকে, কি হলো বেবি, আমাকে ফেলে দিলে কেন? তুমি কি সুখ উপভোগ করছো না নাকি? আমার তো তোমার ভাল লাগছে না? রাত্রি তো এক চোখে শুভর দিকে তাকিয়ে আছে, কোনো রকমে শরীরে কাপড় মুড়িয়ে। ওভাবে দরজার দিকে রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে আসিফ পিছনে তাকিয়ে দেখে তার পিছনে শুভ দাঁড়িয়ে। শুভর চোখে জল আর রাগ দুটোই প্রকাশ পাচ্ছে। নীরবতা ভেঙে শুভ গিয়ে আসিফকে উলঙ্গ অবস্থায় টেনে ধরে কষিয়ে থাপ্পড় ও ঘুষি মারতে থাকে। রাত্রি কোনো রকমে কাপড় ঠিক করে। এরপর রাত্রি বলে, এই তুই ওকে একদম মারবি না, ছাড়। রাত্রির মুখে এই কথা শুনে শুভ অবাক হয়ে যায়। এরপর শুভ বলে, ছি, তোমার মধ্যে কি সামান্যতম অপরাধবোধ নেই? আমার স্ত্রী হয়ে তুমি অন্যজনের সাথে বিছানায় মেতেছিলে, আবার আমাকেই রাগ দেখাচ্ছ। রাত্রি বলে ভয়ঙ্কর হাসি দিয়ে, কে তোর স্ত্রী? তোকে এখন আমার আর ভালো লাগে না। কি আছে তোর মধ্যে? না আছে টাকা, না আছে স্ট্যাটাস, অথচ দেখ আসিফের মধ্যে সব আছে। তাই আমি এখন আসিফকে ভালোবাসি। রাগান্বিত হয়ে শুভ রাত্রির গালে থাপ্পড় দেয়। তারপর শুভ বলতে থাকে, ছি, তুই এত বড় চরিত্রহীন, তোকে আজ পর্যন্ত ভালোবেসেছি ভেবে আমার খুব লজ্জা লাগছে। এরই মাঝে আসিফ কাপড় চোপড় পরে ফ্রেশ হয়ে আসে যেন কিছুই হয়নি। তুই আমাকে থাপ্পড় মারলি, থাকিস আমার বাবার ঘরে, আবার আমার গায়ে হাত তুললি, কোন সাহসে? রেগে গিয়ে কথাটা বলল রাত্রি। শুভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কি বলবে মুখের ভাষা সে হারিয়ে ফেলেছে। রাত্রি আবার বলতে শুরু করলো, আমার বাসায় আমি যাকে খুশি তাকে নিয়ে মস্তি করব, তাতে তোর কি? ও তোর স্ত্রী হই তাই অধিকার দেখাচ্ছিস? যা, তোকে ডিভোর্স দিয়ে দেব। আমি আসিফকে বিয়ে করব। এখন বের হ তোর জিনিসপত্র নিয়ে, ফকিন্নির বাচ্চা। ও তুই কি নিবি? সব কিছুই তো আমার বাবার টাকায় কেনা, বলে অট্টহাসি দিল রাত্রি আর আসিফ। কথাটা শুনে শুভর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আচ্ছা থাকো তাহলে তুমি তোমার এই অট্টলিকাতে, আসবো না কখনো অধিকার খাটাতে, বাসবো না ভালো কখনো তোমাকে। তবে বলে রাখি, একদিন কাঁদবে তুমি খুব, পাবে না আমায়, সেদিন বুঝবে আমি কী ছিলাম তোমার জীবনে। অভিমানী সুরে কথাগুলো বলল। শুভ ওয়ার্ড্রোব থেকে কিছু পুরনো জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। এটা দেখে আসিফ বলল, কিরে, ও কি আবার ওয়াশরুমে গিয়ে আত্মহত্যা করবে নাকি? যেভাবে গেল তাতে তো তাই মনে হয়। হাসি দিয়ে কথাটা বলল আসিফ। মরলে মরুক, দেখো না যেন ও আমায় আঘাত করে কি হাল করেছে, জানোয়ার কোথাকার, আর আমাদের সুখের 12টা বাজিয়ে দিয়েছে। এই বলে দুজন দুজনের চার ঠোঁট এক করে ফেলে। এদিকে ওয়াশরুমে রাত্রির বাবার টাকায় কেনা কাপড় খুলে নিজের পুরনো কাপড় পরতে পরতে ওদের কথা শোনে, আর চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়তে থাকে শুভর। তবে এটা ভালোবাসার না, ঘৃণার বৃষ্টি। শুভ মনে মনে বলতে থাকে, তাহলে কি আমার আর রাত্রির ভালোবাসাগুলো মিথ্যে ছিল? আমাদের 8 বছরের ভালোবাসা? না না না, আমাকে জানতে হবে। আসিফ আর রাত্রি এখনও চার ঠোঁট এক করে আছে। শুভ ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে ওদের নোংরা দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নেয়। রাত্রি তা খেয়াল করে। এরপর রাত্রি বলতে থাকে, দাঁড়াও জানু, দেখো না আপদটা এখনও বের হয়ে যায়নি, ও গেলেই তোমাকে আবার ভালোবাসা দিব। হাসি দিয়ে কথাটা বলল রাত্রি। তারপর শুভ বলল, রাত্রি, তোমাকে শেষ একটা প্রশ্ন করব, প্লিজ উত্তর দিও। রাত্রি মুখ ভেঙচিয়ে, কি, তাড়াতাড়ি বলো, আমার জানুকে আদর করতে হবে। আচ্ছা তাহলে আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিল? 8 বছরের সম্পর্ক? তারপর রাত্রি বলল, ওটা শুধু আবেগ আর মোহ ছিল, আর কিছুই না। দেখলি না, এখন আমার আবেগ আর মোহ দুটোই কেটে গেছে, আর এখন আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। তার ছেলের হাসি দিয়ে। শুভ অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, এই কি সেই রাত্রি যাকে সে অন্ধের মতো ভালোবেসেছিল, যার জন্য শত কিছু ত্যাগ করতে হয়েছিল? না,
সে রাত্রি হতে পারে না। ও, এটাই জানার ছিল। আর হ্যাঁ, ডিভোর্স দেওয়া লাগবে না। আমি তো তোমাকে মন থেকে তালাক দিয়ে দিয়েছি। আর তাছাড়া যে স্বামীকে ছাড়া অন্যজনের সাথে বেডে মস্তি করতে পারে তার আবার ডিভোর্স লাগে নাকি? মুচকি হাসি দিয়ে। না, আমার বিশ্বাস নেই তোর ওপর। তুই যদি আবার স্বামীর অধিকার চাইতে আসিস, বাবার সম্পত্তি তো চাইতে পারিস। তার থেকে আমি ডিভোর্স পেপার দেই, তুই সই করে দে। আমি আগে থেকে রেডি করে রেখেছি। আলমারি থেকে ডিভোর্স পেপার এনে শুভকে দিয়ে বলে, নে সই কর, আর তাড়াতাড়ি যা এখান থেকে। শুভ হাসি মুখে সই করে দিল, কারণ তার এখন প্রচুর ঘৃণা রাত্রির ওপর। সই করে হাতে থাকা রাত্রির বাবার টাকার জামা কাপড়গুলো রাত্রির মুখে ছুঁড়ে মেরে চলে যেতে লাগলো এবং একটু থেমে গেল। রাত্রি, প্লিজ তুই কখনো আমার জীবনে আর আসিস না। আগে আমার চোখে যতটুকু ভালোবাসা দেখেছিস, এখন থেকে তার চেয়ে 100 গুণ ঘৃণা দেখবি। এই বলে শুভ বাসা থেকে বের হয়ে গেল এক অজানার উদ্দেশ্যে। এদিকে রাত্রি আর আসিফ শুভর কথা হেসে উড়িয়ে দিল। এরপর রাত্রি বলল, ফকিন্নিটা আসলেই পাগল। আসিফকে উদ্দেশ্য করে বলে, যেন আমি কি কখনো তোমাকে ছেড়ে যাব বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমায় ছেড়ে যাবে না তো? আসিফ বলল, কি বলো এসব বেবি? আমি তোমায় কখনো ছেড়ে যাব না, আমি তো তোমায় অনেক ভালোবাসি। আসিফ মনে মনে রাত্রির বাবা আশফাক চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আমি আজ আমার অপমানের বদলা নিয়েছি। দেখ কিভাবে তোর মেয়েকে তিলে তিলে মারি, আর তোর সব সম্পত্তি আমার নামে করে নেই। হা হা হা। খেল তো আভি শুরু হয় আশফাক চৌধুরী। হা হা হা। এদিকে শুভ হাঁটতে হাঁটতে সেই চিরচেনা লেকের পাড়ে পৌঁছায়। এই সেই জায়গা, যেই জায়গায় শুভর মন খারাপ থাকলে আসে। এই জায়গায় আসলে শুভর মন ভালো হয়ে যায়। তবে আজকে অনেক আঘাত পেয়েছে শুভ, এটা এত সহজে ভালো হবে না। শুভ লেকের পাড়ে বসে আছে আর কল্পনা করছে পুরনো অতীতকে। অতীতে ফিরে যাওয়া যাক। সকাল 8:30 বেজে গেছে, কিন্তু শুভর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। এদিকে শুভর মা শাহানাজ আলমগীর শুভকে ডেকে ডেকে অতিষ্ঠ হয়ে গেছে, তবু শুভ উঠল না। এই বাদর, ওঠ, কলেজে যাবি না? তোর বাবা কিন্তু ঘরে আছে আর তোকে নিচে ডাকছে। শুভ বাবার কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল। কি, বাবা ডাকছে? তুমি আগে বলবে না? তাহলে তো কখন উঠে যেতাম। ও, আমি ডাকলাম উঠলি না, তোর বাবার কথা শুনে উঠে গেলি? তার মানে তোর কাছে আমার কোনো দাম নেই? মুখ শুকিয়ে শুভ বলল, আসলে তেমন কিছু না, বাবাকে ভয় পাই দেখে উঠে গেলাম। আর তুমি তো আমার লক্ষ্মী মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। সারা রাত জেগে গল্প না কী সব আজে বাজে লিখিস, সকালে পড়ে পড়ে ঘুমাস, আর তোর বাবার কাছে আমার বকা শুনতে হয়। আচ্ছা, তুই যে এসব লিখিস তাতে কি তোর কোনো লাভ হয়? কোনো টাকা পাবি? শুভ এবার বলল, ওসব তুমি বুঝবে না, পাঠকদের ভালোবাসাই তো আসল। আমার ওসব বুঝে কাজ নেই বাপু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর বাবা বসে আছে খাবার টেবিলে। শুভ উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে সোজা নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। শুভর বাবা আলমগীর খান বলল, কিরে এত দেরি করলি কেন? এমনি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল বাবা। আচ্ছা, কাল থেকে যেন আর দেরি না হয়। ওকে আব্বু, নিচু স্বরে কথাটা বলল শুভ। আর শোন, যেহেতু কলেজে আজকে তোমার প্রথম দিন, তাই তোমাকে বলছি এমন কোনো কাজ করবে না যেন আমার মান সম্মানে ক্ষতি হয়। আর ভালো মতো লেখাপড়া করবে, কারণ আমার এই সুবিশাল ব্যবসা তো তোমাকেই ধরতে হবে। আসলে শুভরা অনেক ধনী আর বাবা মায়ের একমাত্র সন্তান। জি আব্বু, আমি জানি আমার ছেলে আমার কথা কখনো ফেলবে না। এখন নাস্তা করে কলেজে চলে যাও। শুভ নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে শুভ গাড়ি থেকে কলেজের সামনে নামলো, সোজা ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ক্লাসে পৌঁছে সোজা দ্বিতীয় বেঞ্চের কোনায় বসলো। এদিকে ক্লাসের কিছু মেয়ে তো শুভর দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই, তোরা কি দেখছিস ওই ছেলেটার দিকে? রুমি ও শিলা বলল, আরে দেখ না, ছেলেটা কি সুন্দর, স্মার্ট, আবার গেট আপ তো দেখে মনে হচ্ছে কোটিপতির ছেলে। তাই তো দেখলাম, নিজের প্রাইভেট কারে করে কলেজে এসেছে। চল রাত্রিকে ব্যাপারটা বলি। ওই রাত্রি কি? আসলে রাত্রি গল্পের বই পড়ছিল, তাই শুভকে খেয়াল করেনি। দেখ না, ওই যে একটা শুভর দিকে আঙুল দেখে ছেলে এসেছে, কি স্মার্ট, আবার বড়লোকও বটে। আমি কিন্তু ক্রাশ খাইছি। রাত্রি বিরক্তি মাখা মুখ নিয়ে শুভর দিকে তাকালো। শুভকে দেখে তো রাত্রি পুরাই ফিদা। ও মনের অজান্তে বলে ফেলল, অপূর্ব। কিরে, তুই এবার ছেলেটাকে পছন্দ করলি নাকি? ভুলে ওর দিকে তাকাবি না, ও আমার। এরপর রাত্রি বলল, তোর আমারের গোষ্ঠী কিলাই। এই পর্যন্ত তোর কয়টা আমার আছে বলতো? যে কয়টায় থাকুক ওকে আমি পটাবই। হা হা হা, পরে দেখা যাবে। এতক্ষণ ওদের দুজনের কাণ্ড আর চোখে দেখছিল শুভ। ওর খুব অস্বস্তি লাগছিল এদের কাণ্ড দেখে।
ক্লাসে স্যার আসলো এবং সবার থেকে পরিচয় জানলো। ওয়াও, কি মিষ্টি নাম, শুভ। ছুটির পর রাত্রি শুভকে পেছন থেকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। কি বলবেন বলেন, আমার তাড়া আছে। তেমন কিছু না, আসলে একটু সাবধানে থেকো, তোমার পিছনে কিন্তু মেয়েরা লেগেছে। কি, আমার পেছনে? জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে। কেন? কেন মানে কি? তুমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম আর বড়লোকও বটে। ও আচ্ছা, তাহলে আপনি কি আমার পেছনে ঘুরছেন? না না, আমি তো ওই নিয়তে ঘুরি না, আমি তো তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। ও রিয়েলি? ফ্রেন্ডশিপ এত সোজা না, আর আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। রাত্রি বলল, কেন, করলে কি সমস্যা? এর উত্তর আপনাকে দিতে আমি বাধ্য নই। বাই দ্য ওয়ে, আমার তাড়া আছে, বাসায় যেতে হবে। শুভ চলে যায় আর রাত্রি থ হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, কি ব্যাপার, ছেলেটা আমাকে পাত্তা দিল না কেন? আমি কি দেখতে খারাপ? সে যাই হোক, আমি কিন্তু তোমায় ছাড়ছি না, তোমাকে আমার খুব ভালো লেগেছে, শুভকে উদ্দেশ্য করে বলে। পরের দিন শুভ কলেজে আসে। কিছুটা আগে আসার কারণে কলেজের মাঠে একা একা বসে বই পড়তেছিল। এমন সময় রাত্রি এসে শুভর পাশে বসে। রাত্রিকে দেখে শুভ উঠে যেতে চায়। তখন রাত্রি বলল, এই যাচ্ছ কেন? সেটা আপনাকে বলা কি খুব জরুরি? আরে বসো না প্লিজ, আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না। শুভর আর কি করার, ও বসে যায়। রাত্রি কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু তা বেশি সময় না। রাত্রি আবার শুভকে জিজ্ঞাসা করে, এই শুভ, তুমি মেয়েদের সাথে বন্ধুত্ব করো না কেন? শুভ এবার উত্তর দেয়, আসলে আমি এই বয়সে বন্ধুত্ব করতে চাই না, কবে যে বন্ধুত্ব থেকে ভালোবাসায় জড়িয়ে যাই সেই ভয়ে। আমি তো এটাই চাই, মিনমিন করে বলল রাত্রি। কিছু বললেন? না কিছু না, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারো নির্ভয়ে। শুভর কাছে রাত্রির এই চঞ্চলতা খুব ভালো লাগলো, তাই শুভ আর মানা করে না। কেন, বন্ধুত্ব করলে আপনার উপকার হবে? ওকে, তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। সত্যি? উৎসুক দৃষ্টিতে বলল রাত্রি। তো কি, আমি আপনার সাথে মিথ্যা কেন বলবো? ধন্যবাদ, তবে তুমি আমাকে তুমি করে বলবে প্লিজ। শুভ আর মানা করে না। ওকে। তারপর থেকে শুভ আর রাত্রি খুব ভালো বন্ধু হয়ে ওঠে। রাত্রি সবসময় শুভর কেয়ার করত, আবার শুভ রাত্রিকে লেখাপড়ার বিষয়ে বা অন্যান্য বিপদে সাহায্য করত বন্ধু হিসেবে। এভাবেই কলেজে তাদের দিন চলে যায়। একসময় কলেজ থেকে তারা ভার্সিটিতে ওঠে, তাও আবার দুজন একই ভার্সিটিতে। এর মাঝে কারণও আছে। কারণটা হলো, শুভর বাবা চেয়েছিল শুভকে অস্ট্রেলিয়াতে পড়াতে, কিন্তু শুভ ডিরেক্ট মানা করে দেয়। সে বলে যে সে দেশে থেকেই পড়বে। এতে শুভর বাবা কিছু সময় অমত দিলেও পরে মেনে নেয়। আসলে শুভ রাত্রিকে কেমন যেন ভালোবেসে ফেলেছিল। শুধু ভালোবাসা না, তার মায়ে আবদ্ধ হয়ে গেছিল। তাই শুভ শুধুমাত্র রাত্রির কাছে থাকার জন্য আর বিদেশে যায়নি পড়ালেখা করতে। এদিকে রাত্রি তো আগে থেকেই শুভর প্রেমে ফিদা, তাই সে ভাবছিল যে ভার্সিটিতে উঠেই শুভকে প্রপোজ করবে। আর সে জানে যে শুভ তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছে না। রাত্রি বলল, হাদারাম একটা, ভালোবাসে সেটাও বলতে পারছে না। এখন আমারই ওকে প্রপোজ করতে হবে। কত আশা ছিল যে ও আমাকে প্রপোজ করবে, কিন্তু কিছুই হলো না গাধাটার জন্য। অতঃপর দুজনে একই ভার্সিটিতে ভর্তি হলো। নিয়মিত ভার্সিটিতে আসা যাওয়া শুরু করলো, আগের মতোই বন্ধু হয়ে। কিন্তু ইদানিং শুভ খেয়াল করছে যে রাত্রি তাকে কিছু বলতে চায়। শুভ এটাও জানে যে রাত্রি তাকে কি বলতে চায়, কারণ শুভ রাত্রিকে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলতে পারছিল না। আজ ভালোবাসা দিবস। রাত্রি বলল, আজ যাই হোক, ওই হাদারামটাকে প্রপোজ করবই। তাই রাত্রি অনেক সুন্দর করে সাজে। রাত্রি জানে শুভ হলুদ রং অনেক পছন্দ করে, তাই কোনো রকমে তার আম্মুকে বলে কয়ে একটা হলুদ শাড়ি পরে, আর বারবার চোখ বোলাতে থাকে শুভর জন্য কেনা দামি ঘড়িটার দিকে। আজ শুভর একদম ভার্সিটিতে যাওয়ার মন নেই, কারণ সবাই আজকে প্রেম লীলা নিয়ে ব্যস্ত থাকবে, যে শুভর একদম পছন্দ না। হঠাৎ ফোনটা বেজে উঠল শুভর। তাকিয়ে দেখে রাত্রি কল দিয়েছে। শুভ তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো শুভ, তুমি কোথায়? আজকে তুমি ভার্সিটিতে আসবে না? মনে হয় না, প্লিজ আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওকে, দেখি আসা যায় কিনা। দেখা যাক, তোমাকে আসতেই হবে জোর গলায়। আচ্ছা আসবো। শুভ রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য। এদিকে শুভর জন্য বেশ কিছুক্ষণ থেকে ওয়েট করছে রাত্রি। হঠাৎ শুভকে ভার্সিটির ভেতর ঢুকতে দেখলো। রাত্রি আস্তে আস্তে শুভর সামনে যেতে লাগলো। রাত্রিকে দেখে তো শুভ পুরাই টাসকি খেয়ে গেল। হলুদ শাড়িতে পুরো হলদে পাখির মতো লাগছিল। শুভ জায়গায় দাঁড়িয়ে রইল, তার যেন কোনো হুঁশ নেই, এক মনে রাত্রির দিকে তাকিয়ে রয়েছে। রাত্রি এই বিষয়টা খেয়াল করলো, মনে মনে ভাবলো এখনই সঠিক সময় গাথাটাকে প্রপোজ করার। যেই ভাবা সেই কাজ। রাত্রি শুভর সামনে গিয়ে সরাসরি হাঁটু গেড়ে বসে হলুদ গোলাপটা শুভর সামনে এগিয়ে দিয়ে ফিল্মি স্টাইলে বলল,
আই লাভ ইউ শুভ। প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এতদিন বলতে পারিনি। শুভ, আই লাভ ইউ। তুমি কি তোমার ভালোবাসার মানুষ হওয়ার দায়িত্বটা দিবে আমাকে? একদমই বলে ফেলো রাত্রি। শুভ জানতো একদিন এমন হবে, কিন্তু এভাবে এত রোমান্টিকভাবে, তাও আবার সবার সামনে, শুভর সামনে একটা হলদে পরী তাকে ভালোবাসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। শুভ রাত্রির প্রেমে নিবেদনে সাড়া দিয়ে তার মনের কথা বলে দেয়। তারপর শুভ বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি রাত্রি। রাত্রির হাত থেকে ফুলটা নিতে নিতে, জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি, শুধু এতটুকু জানি আমি তোমাকে ভালোবাসি, শুধু সাহস করে তোমাকে বলতে পারিনি। রাত্রি কথাগুলো শুনে ঠাস করে উঠেই শুভকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর রাত্রি ব্যাগ থেকে ঘড়িটা বের করে শুভর হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমি তো জানতাম আমার হাতারামটা আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, তাই তো কাজটা আমিই করলাম, বলে আবার জড়িয়ে ধরলো। এই কি করছো কি? সবাই দেখছে তো, দেখলে দেখুক, তাতে আমার কিছু যায় আসে না, তাই বুঝি। এবার বর্তমানে প্রপোজের বিষয়টা ভাবতেই শুভর মুখের কোণে মৃদু হাসি ফুটল, কিন্তু এই হাসি বেশি সময় স্থায়ী হলো না। আজকের নিকৃষ্ট ঘটনার চোখে ভেসে উঠল। নিমেষে হাসি উড়ে গিয়ে ঘৃণায় রূপান্তরিত হয়ে গেল। আর মনে মনে বলল, সব মেয়েরাই কি এমন? শুধু চাহিদা খোঁজে, চাহিদা ফুরালেই শেষ। লেকের পাড়ে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তবুও তার মন ভালো হলো না। উল্টো রাত্রির প্রতি ঘৃণা আরও বাড়তে লাগলো। ফোনের রিংটোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আব্বু। আব্বু কল দিয়েছে। না চাইতেও রিসিভ করলো কলটা শুভ। আলমগীর খান বললেন, কিরে শুভ, সন্ধ্যা হয়ে গেল, এখন আমার বৌমাকে নিয়ে এলি না যে? শুভ নিশ্চুপ। আলমগীর খান, কিরে কথা বলছিস না কেন? শুভ আর কিছু বলতে পারল না, কলটা কেটে দিল। চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে। লেকের পাড় থেকে উঠে শুভ হাঁটতে শুরু করলো। নিজের বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে কল্পনা করতে লাগলো সে অতীতকে।